তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের 11 নম্বর ক্লাস। যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকে অর্থাৎ জেনারেল নলেজের সেরা 400টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য থাকছে, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু অলরেডি আমাদের 10টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা 20টা করে এমসিকিউ প্রশ্ন নিয়েছি জিকের এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য আলোচনা করেছি। এই 10টা ক্লাসে কিন্তু আমরা অলরেডি জিকের প্রচুর জিনিস ইতিমধ্যে প্র্যাকটিস এবং রিভিশন করে ফেলেছি। তো যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই প্রথমে এই 10টা ক্লাস ভালো করে দেখো। এই সমস্ত ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং তোমরা চ্যানেলে যে প্লেলিস্ট সেখানে গিয়ে তোমরা কিন্তু এই যে 400টা এমসিকিউ একটা প্লেলিস্ট করা রয়েছে আলাদা করে, সেটা ক্লিক করলেও কিন্তু এই ক্লাসগুলো পরপর দেখতে পারবে পরিষ্কার। আর বাকি এই যে ক্লাসের পিডিএফটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবে, তবে পিডিএফটা পেতে হলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো পরিষ্কার। আর যখন আমি প্রশ্নগুলো বলবো, যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, যখন আমি প্রশ্ন এবং অপশানগুলো বলবো তখন কিন্তু তোমরা ভিডিওটা পজ করবে এবং ভিডিওটা পজ করার পর উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা উত্তর নিজের করার চেষ্টা করলে তারপরে দেখবে যে কটা উত্তর সঠিক করলে এবং কটা ভুল। তারপরে ক্লাসের শেষে আমাকে জানাবে কমেন্ট করে যে তোমরা 20-র মধ্যে কটা প্রশ্নের উত্তর সঠিক করেছো। ঠিক আছে পরিষ্কার। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন ফ্রি কন্টেন্টের জন্য। আর ক্লাসগুলো কিন্তু প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে পরিষ্কার। আর আমরা কিন্তু প্রত্যেক ক্লাসে একটা করে আমাদের গিভঅ্যাওয়ে করছি। আমাদের যে পেইড পিডিএফ আছে বা পেইড ডিজিটাল নোটস আছে সেটা কিন্তু আমরা গিভঅ্যাওয়ে করছি প্রত্যেকটা ক্লাসে। অলরেডি আমাদের 5 থেকে 6 জনকে কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে 5 থেকে 6টা ক্লাসে বিগত তাতে কিন্তু প্রত্যেকটা ক্লাসে একজন করে দিয়েছি। তো আজকের ক্লাসেও কিন্তু একজনকে দেওয়া হবে। যে আমি ক্লাসের মাঝখানে একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করব, যে সেটার সঠিক উত্তর দিতে পারবে সবার প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে তাকে কিন্তু আমি দেওয়া হবে। ঠিক আছে, তো শুরু করছে আজকের ক্লাস। দেখো, তো আগের ক্লাসে আমাদের 200 পর্যন্ত প্রশ্ন হয়ে গেছিলো, তো আজকে আমাদের 201 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে 201। নীল কালিটা নিয়ে নিই তাহলে ভালো হবে। 201, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোণার্ক স্টাইলের মন্দির দেখা যায়? কী হবে উত্তর বলো? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মেদিনীপুর। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোণার্ক স্টাইলের মন্দির দেখা যায়? উত্তর হবে বাঁকুড়া জেলায় কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবার এক্সট্রা তথ্য দেখো, তোমরা চাইলে কিন্তু এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। বাহুলারা বাঁকুড়ার সিদ্ধেশ্বর মন্দির কোণার্ক শৈলীর কিন্তু সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বাঁকুড়া টেরাকোটা শিল্প এবং বিষ্ণুপুর মন্দিরের জন্য বিখ্যাত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিষ্ণুপুরের রাসমঞ্চ নির্মাণ করেন কে? বীর হাম্বির, এটা মাথায় রাখবে। তারপরে মল্ল রাজারা বিষ্ণুপুরে অধিকাংশ টেরাকোটা মন্দির নির্মাণ করেন এবং বাঁকুড়ার বিখ্যাত বাঁকুড়া ঘোড়া কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষ্কার। বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি অনেক কিছু আলোচনা করে ফেলেছি আগের অনেক ক্লাসে, সেক্ষেত্রে বলবো প্রথম থেকে কিন্তু ক্লাসগুলো করো। চলে আসছি নেক্সট কোশ্চেন, আমাদের 202 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, ভারতের কত শতাংশ এলাকা বনভূমি দ্বারা আবৃত? 20%, 24.6%, 30%, 33%। কী হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশান নাম্বার বি, 24.6%। তবে এখানে আমি অ্যান্সারটা থেকে একটুখানি আমি কনফিউজ আছি। আমার মনে হচ্ছে কি বলতো, এটা হওয়া উচিত হচ্ছে 21.7%। এই জিনিসটা আমার একটু কমেন্ট করে জানাও তো, এই জিনিসটা সঠিক না ভুল। তো এটা দেখতে পারো, বাকি তোমরা যেটা বললাম যদি এটা সঠিক হয় তোমরা কিন্তু এটা মেনে নেবে পরিষ্কার। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট প্রতি 2 বছর কিন্তু প্রকাশিত হয়, এটা মাথায় রাখবে। এবং এটা প্রকাশ করে কে? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, মানে এফএসআই। এফএসআইয়ের যে সদর দপ্তর সেটা কোথায়? সেটা হচ্ছে দেরাদুনে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। আদর্শ বনভূমি কত হওয়া উচিত প্রত্যেকটা রাজ্যে? সেটা হচ্ছে 33%, মানে হচ্ছে 1/3। ওকে, সর্বাধিক বনাঞ্চলযুক্ত রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। আর যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ কোন রাজ্য, তাহলে কিন্তু হবে সেটা মিজোরাম। ঠিক আছে, পার্সেন্টেজ ওয়াইজ হচ্ছে মিজোরাম, আর যদি বলে সবচেয়ে বেশি তাহলে হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট 203 নম্বর প্রশ্ন কি বলছে, তাম্রলিপ্ত বন্দরটি কোন রাজবংশের আমলে বিখ্যাত ছিল? গুপ্ত, মৌর্য, পাল, সেন। তাম্রলিপ্ত বন্দর এটা কোন রাজবংশের আমলে বিখ্যাত ছিল? এটা বিখ্যাত ছিল হচ্ছে গুপ্ত রাজবংশের আমলে। ঠিক আছে, দেখো গুপ্ত রাজবংশের আমলে তাম্রলিপ্ত বর্তমানে হচ্ছে তমলুক, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। গুপ্ত যুগে এটি ভারতের অন্যতম প্রধান সমুদ্র বন্দর ছিল এবং ফাহিয়েন এই বন্দর দিয়ে চীনে ফিরে আসেন। ফাহিয়েন কার সময় ভারতে আসেন? ফাহিয়েন আসে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু তিনি ভারতে আসেন।
আর তিনি কিন্তু ছিলেন প্রথম চীনা পরিব্রাজক। দ্বিতীয় পরিব্রাজককে ইউএন সাং, তিনি আসেন হর্ষবর্ধনের আমলে। এগুলো একটু রিকল করো। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতাকে, গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, এটা মাথায় রাখবে। চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তার যে টাইটেল সেটা হচ্ছে বিক্রমাদিত্য। এর আমলে কিন্তু গুপ্ত সাম্রাজ্য সর্বাধিক উন্নতি লাভ করে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর আমলেই কিন্তু ফাইয়েন ভারতে আসে, এটা মাথায় রাখবে। নেক্সট, এক সেকেন্ড, এটা মানে ভুল বললাম আমি, এক সেকেন্ড। এখানে একটা কোথাও একটা ভুল বললাম মনে হচ্ছে আমার। এই জায়গাটা একটা কোথাও একটা ভুল বললাম মনে হচ্ছে আমি। কোন জিনিসটা ভুল বললাম মনে পড়ছে, কোনটা ভুল বললাম। তোমরা যদি জানো কোনটা ভুল বললাম, তোমরা কিন্তু আমাকে এখনই কমেন্ট করে ভুলটা একটু ঠিক করে দাও, ঠিক আছে? এই জায়গায় কোনো একটা না কিছু একটা আমি ভুল বলেছি আমার মনে হচ্ছে, কিন্তু কোনটা বললাম মনে পড়ছে না। এটা না, এটা না, কোনটা ভুল বললাম। যাই হোক, তোমরা আমাকে সেটা কমেন্ট করে কিন্তু একটু সঠিক করে দাও যে কোনটা ভুল বললাম এখানে আমি। নেক্সট, 204 নম্বর প্রশ্ন। স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এটা আমি ক্লাসে প্রচুরবার করিয়েছি, প্রচুরবার। উত্তর হবে ভিটামিন সি। এটা আমি আর বেশি কিছু এগোচ্ছি না, যেহেতু ভিটামিন সি আমি জানি, আমরা প্রচুরবার করেছি। দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এবার আমরা আমরা প্রত্যেকটা ভিটামিনের যে রাসায়নিক নাম সেটা একবার দেখে নিই, এখান থেকে প্রশ্ন দেয়। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন B1 এর নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B2 এর নাম হচ্ছে রাইবোফ্লোবিন। ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন। ভিটামিন B5 হচ্ছে প্যান্টাথোনিক অ্যাসিড। ভিটামিন B6 হচ্ছে পাইরোডক্সিন। ভিটামিন B7 হচ্ছে বায়োটিন। ভিটামিন B9 হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনন। এই যে রাসায়নিক নামগুলো আছে, এগুলো কিন্তু পরীক্ষা ডাইরেক্ট তুলে দেয়। এরা হবে স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে, তাপে নষ্ট হয়ে যায়। এই উৎস হচ্ছে আমলকি, লেবু, মানে বিভিন্ন টক জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো থেকে কিন্তু পাওয়া যায়, এবং কাঁচা লঙ্কাতেও কিন্তু পাওয়া যায়। ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা হয়, এবং ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেটস। তো এগুলো কিন্তু আমরা অলরেডি অনেকবার দেখেছি। নেক্সট, 205 হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? এটা আমরা অনেকবার দেখেছি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কোনোটিই নয়। কি হবে উত্তর? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটা? এটা হচ্ছে অপশন নাম্বার সি, জেলা পরিষদ হচ্ছে সর্বোচ্চ স্তর। এটা আমরা কিন্তু প্রচুরবার দেখেছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। তারপরে জেলা পরিষদের প্রধান হচ্ছে সভাধিপতি। মধ্য স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং নিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আমরা কিন্তু এভাবে পিরামিডের মাধ্যমে কিন্তু অনেকবার দেখেছি, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ঠিক আছে? পঞ্চায়েতের প্রধান হচ্ছে প্রধান, পঞ্চায়েত সমিতির হচ্ছে তোমাদের প্রধান হচ্ছে সভাপতি, এবং জেলা পরিষদের প্রধান হচ্ছে সভাধিপতি। পঞ্চায়েত গঠিত হয় কত নম্বর সংবিধান সংশোধনী? এটা আমরা অনেকবার দেখেছি, তাও একবার বলে দিই। 73rd 1992। মিউনিসিপ্যালিটি হচ্ছে 74th, এটা হচ্ছে আমাদের 1992, এটাও 1992। পার্ট নম্বর হচ্ছে 9, এটা পার্ট নম্বর হচ্ছে 9 রে। এগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে 206। লোকসভার বর্তমান মোট আসন সংখ্যা কত? 542, 545, 550, 543। কে উত্তর বলো? লোকসভার মোট মানে বর্তমান সদস্য সংখ্যা বা আসন সংখ্যা কত? লোকসভার বর্তমান আসন সংখ্যা হচ্ছে 543, অর্থাৎ অপশন নাম্বার ডি। ঠিক আছে? দেখো, বর্তমানে লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543। 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত সদস্যের অবস্থা লিপ্ত হয়। আগে আমাদের যে লোকসভার যে আসন সংখ্যা সেটা ছিল হচ্ছে 552। এই যে এই দুজন কিন্তু ছিল দুজন অ্যাংলো ইন্ডিয়ান, সেটাকে কিন্তু 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটাকে রদ করা হয়। আর যদি বলে যে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত, তাহলে কিন্তু হবে 550। বর্তমান 543, কিন্তু সর্বোচ্চ 550। ঠিক আছে? কত নম্বর আর্টিকেল লোকসভা? লোকসভা আর্টিকেল নাম্বার হচ্ছে 81। রাজ্যসভা হচ্ছে 80। পার্লামেন্ট হচ্ছে 79। এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর, তবে ম্যাক্সিমাম 5 বছর, তবে তার আগে কিন্তু লোকসভা ভেঙে যেতে পারে। লোকসভার সভাপতিকে বলা হয় স্পিকার, এবং অর্থ বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়। অর্থ বিলের যে প্রসিডিওর সেটা কোথায় আছে? সেটা হচ্ছে 109 নম্বর আর্টিকেলে, এবং সংজ্ঞা রয়েছে হচ্ছে 110 নম্বর আর্টিকেলে। এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের 207 নম্বর প্রশ্ন। 207 কি বলছে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সুচেতা কৃপলানি, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, পদ্মজা নাইডু। কি হবে উত্তর বলো? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তিনি ছিলেন অপশন নাম্বার বি, সরোজিনী নাইডু।
দেখো তিনি সরোজিনী নাইডু তিনি ছিলেন উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল, তাকে নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুচেতা কৃপলানি তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। পদ্মা নাইডু তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, এবং সরোজিনী নাইডু তিনি 1925 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হন। আর যদি বলে যে প্রথম মহিলা সভাপতি, তাহলে কিন্তু হবে অ্যানি বেসান্ট, 1917। এটা কিন্তু কলকাতা অধিবেশনে কিন্তু অ্যানি বেসান্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে কিন্তু হবে সরোজিনী নাইডু, 1925 সালের কানপুর সেশন। এটা কিন্তু কানপুর সেশন হয়েছিল, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের 208, কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। কি হবে উত্তর বলো? কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন হচ্ছে অপশন নাম্বার বি, মহাত্মা গান্ধী। দেখো এবার 8ই আগস্ট 1942 সালের বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে কিন্তু আন্দোলনের ডাক দেওয়া হয়। স্লোগান ছিল কি? করবা মরবা, কারেঙ্গে মারেঙ্গে অর ডু অর ডাই। আন্দোলন শুরু হয় হচ্ছে 9ই আগস্ট 1942 সালে। ক্রিপস মিশনের ব্যর্থতার পর এই আন্দোলন শুরু হয়, এবং গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে। তিনি কিন্তু 1905 সালে বেনারস সেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, নেক্সট চলে এসেছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন। 209, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চল বলা হয়? বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, নাকি সবকটি? কি হবে উত্তর বলো? পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঢ় অঞ্চল বলা হয়? উত্তর হবে অপশন নাম্বার ডি, সবকটাই কিন্তু রাঢ় অঞ্চল বলা হয়। দেখো রাঢ় অঞ্চল হচ্ছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার অংশ। এই অঞ্চলের মাটি প্রধানত লাল ও ল্যাটেরাইট হয়, এবং দামোদর, অজয়, মৌরাকি অঞ্চলের প্রধান নদী। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ রাঢ় অঞ্চল নামে পরিচিত, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট 210 নম্বর প্রশ্ন কি বলছে? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? খাবার সোডা, ধোলাই সোডা, তুতে, ফিটকিরি। সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি বলো? উত্তর কি হবে? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম হচ্ছে অপশন নাম্বার এ, খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম। দেখো এর রাসায়নিক সংকেত কি? NaHCO3। এটা কিন্তু পরীক্ষায় দেয়। বেকিং সোডা বা খাবার সোডা নামে পরিচিত, বেকিং পাউডার তৈরিতে ব্যবহৃত হয়, এবং ধোলাই সোডা যে কাপড় কাচা ব্যবহৃত, এর হচ্ছে যে তোমাদের সংকেত, সেটা হচ্ছে Na2CO3 10H2O, ঠিক আছে। ফিটকারি রাসায়নিক নাম হচ্ছে পটাশ অ্যালাম, এটা কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট 211 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? NH7, NH44, NH1, NH2। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে অপশন নাম্বার বি, NH44। এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, এবং দৈর্ঘ্য প্রায় 3745 কিলোমিটার। পুরনো NH7 বড় অংশ হচ্ছে বর্তমানে NH44। ভারতের জাতীয় সড়ক নম্বর হচ্ছে 210 সালে পুনর্বিন্যাস করা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 212, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটা? জনগণ মন, বন্দে মাতরম, বঙ্গ আমার জননী আমার, বাংলার মাটি বাংলার জল। এই প্রশ্নটা তোমরা যারা যে প্রথমে কমেন্ট করতে পারবে উত্তর, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে, তাকে কিন্তু আমাদের পেইড ডিজিটাল নোট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো এটার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট 213, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, তিলক মানে বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, লালা লাজপত রায়। এই উত্তর বলো? দেখো আর ওই একটা কিন্তু কন্ডিশন আছে, অনেকে দেখি যে ফটফট করে ABCD মানে একবারে দিয়ে দেয় প্রশ্ন, মানে একটা না একটা তো ঠিক হবেই, একটাই কিন্তু কমেন্ট করতে হবে। ওভাবে ফটফট করে আমি A বলে দিলাম, তারপরে কিছুক্ষণ পর আবার 1 সেকেন্ড পরে A, তারপরে B, তারপরে C, তারপরে D, এভাবে কিন্তু করলে দেওয়া হবে না। একটাই কমেন্ট করতে হবে, সঠিক কমেন্ট করতে হবে, ঠিক আছে। একবারে কিন্তু 4টে কমেন্ট করলে দেওয়া হবে না, এটা মাথায় রাখবে। তো মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু আমরা একটু আগে রেখেছিলাম, উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। দেখো তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি তৈরি করেছিলেন 1905 সালে, এবং 1905 সালে যেটা বললাম তিনি কিন্তু বানারসে আইএনসির কিন্তু সভাপতি হয়েছিলেন, এটা মাথায় রাখবে। তাকে গান্ধীজি রাজনৈতিক গুরু বলে উল্লেখ করেন। বাল গঙ্গাধর তিলক, তার স্লোগান ছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা মাথায় রাখবে। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেসারি বলা হয়, এবং গোখলে ছিলেন মডারেট বা নরমপন্থী নেতা। ওকে, নেক্সট 214, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। দেখো মূলত স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর দেখা যায়, তো এটা কিন্তু উত্তর এটাই হবে। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় 15 থেকে 35 কিলোমিটার অবস্থিত। এটি কিন্তু সূর্যের ক্ষতিকর UV রে থেকে শোষণ করে।
ট্রপোস্ফিয়ার আবহাওয়ার যার সব পরিবর্তন ঘটে, মানে হচ্ছে এই যে ট্রপোস্ফিয়ার এটাকে কিন্তু ক্ষুদ্রমণ্ডল বলা হয়, কারণ আবহাওয়াজনিত যে সমস্ত ঘটনাগুলো রয়েছে, বৃষ্টিপাত, ঝড়, ঝঞ্ঝা, এগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারে ঘটে, এর জন্য কিন্তু একে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু শান্তমণ্ডল বলা হয়, এখান থেকে জেট প্লেন ওড়ে এবং এখানে কিন্তু তোমাদের ওজোন স্তর থাকে এবং ওজোন ডে হচ্ছে 16 সেপ্টেম্বর, এটা মাথায় রাখবে। আর ওজন যে মাপার যে স্কেল সেটা হচ্ছে ডবসন স্কেলে মাপা হয়। মেসোস্ফিয়ার অধিকাংশ কিন্তু উল্কাপিণ্ড পরে ছাই হয়ে যায় এবং মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের যে অ্যাটমসফিয়ারের সবচেয়ে কোল্ডেস্ট বা শীতলতম লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। ওকে, থার্মোস্ফিয়ার হচ্ছে আয়নোস্ফিয়ার বলা হয় একে, এবং যে এখানে কিন্তু বেতার তরঙ্গ কিন্তু প্রতিফলিত হয়, এটা কিন্তু মাথায় রাখবে এগুলো। নেক্সট 215 নম্বর প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের কোন নদীর অববাহিকা সবচেয়ে বড়? তিস্তা, দামোদর, অজয়, ভাগীরথী, হুগলি। পশ্চিমবঙ্গের কোন নদীর অববাহিকা সবচেয়ে বড়? উত্তর হবে অপশন নাম্বার ডি, ভাগীরথী, হুগলি। পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে ভাগীরথী, হুগলি। হুগলি নদীর তীরে কিন্তু কলকাতা হলদিয়া বন্দর অবস্থিত। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে ফারাক্কা দিয়ে। ফারাক্কা ব্যারেজ নির্মিত হয় হচ্ছে 1975 সালে এবং ভাগীরথী হচ্ছে গঙ্গার একটি শাখা নদী, এটা মাথায় রাখবে। নেক্সট 216, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য কোন হরমোন প্রয়োজন? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, এস্ট্রোজেন। ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রোজেন হবে, ঠিক আছে, বলো। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হচ্ছে অপশন নাম্বার বি, ইনসুলিন। ঠিক আছে, দেখো নেক্সট। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ইনসুলিন নিঃসৃত হচ্ছে প্যানক্রিয়া থেকে, অর্থাৎ অগ্নাশয় থেকে, বিটাকোষ, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটাকোষ থেকে, এবং অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, এটা মাথায় রাখবে। ইনসুলিনের অভাবে হচ্ছে ডায়াবেটিক মেলিটাস রোগ হয় এবং গ্লুকাগন রক্তের শর্করা মাত্রা বাড়ায়। থাইরক্সিন নিঃসৃত হয় থাইরয়েড গ্রন্থি থেকে, এবং অ্যাড্রিনালিন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, এটাকে আপাতকালীন হরমোন বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 217, জেলা পরিষদের প্রধান কী বলা হয়? আমরা একটু আগে দেখলাম, উত্তর হবে সভাধিপতি। সভাপতি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সমিতি, এবং বিডিও হচ্ছে, এই বিডিও বলছে প্রধান হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে, এগুলো আমরা দেখেছি, তাই এগুলো আমরা বেশি আর যাচ্ছি না, এগুলো আমরা দেখলাম মাত্র। বিডিও হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এগুলো আমরা কিন্তু প্রচুরবার দেখে ফেলেছি। নেক্সট 218, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার। বলো, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে অপশন নাম্বার সি, আলিপুরদুয়ার জেলায়। ঠিক আছে, দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে আলিপুরদুয়ার জেলা। সর্বনিম্ন বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া। বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে অবস্থিত। আর জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা কিন্তু একশৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত এবং আলিপুরদুয়ার জেলায় গঠিত হয় 2014 সালে। তোমাদের এবার একটা জিনিস বলে দিই, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় বলো তো? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে, লিখে রাখি, মৌসিনরাম। মৌসিন, এখানে লিখতেও সমস্যা হয় একটুখানি, এটা লিখে দিচ্ছি। মৌসিন ড্যামে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সবচেয়ে কম হচ্ছে কোথায় হয় বলো তো? সবচেয়ে, আমি বলেছি তোমরা লিখে নাও, আমি লিখতে এখানে সমস্যা হয় একটুখানি। তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে মৌসিন ড্যামে। সবচেয়ে কম হয় হচ্ছে কোথায়? সবচেয়ে বেশি মৌসিন ড্যাম, সবচেয়ে কম হয় হচ্ছে জয়সলমীর, রাজস্থানের। এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। সবচেয়ে শীতলতম স্থান কোনটা বলো তো? সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে লাদাখের, জায়গাটার নাম কি? লাদাখের নামটা ভুলে যাচ্ছি। সেখানে কিন্তু -50°C। লাদাখের একটা জায়গা আছে, নামটা মনে পড়ছে না ঠিক, নামটা কি জানি। তোমরা এটা আমাকে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও যে লাদাখের এই যে নামটা, জায়গাটা কি, নামটা কি আছে। ঠিক আছে, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তবে যেটা বললাম, সবচেয়ে বেশি বৃষ্টিপাত ভারতের হচ্ছে মৌসিনরামে, আর সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে জয়সলমীরে, এটা কিন্তু লিখে রাখো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 219, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক। ভারতের নেপোলিয়ান বলা হয় হচ্ছে অপশন নাম্বার বি, সমুদ্রগুপ্তকে। দেখো, ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ, মানে VS স্মিথ, তাকে কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন। তার কৃতিত্বের বিবরণ প্রয়াগ প্রশস্তি, অর্থাৎ এটাকে কিন্তু আলাহাবাদ প্রশস্তি বলা হয়, এখান থেকে পাওয়া যায়। এবং এটি লিখেছেন কি? এটি লিখেছে হচ্ছে তার যে সমুদ্রগুপ্তের যে সভাকবি হরিসেন, সে কিন্তু রচনা করেছেন। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কিন্তু বিক্রমাদিত্য নামেও পরিচিত, এটা কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম। ঠিক আছে,
নেক্সট, সমুদ্রগুপ্তরও কিন্তু অনেক ধরনের টাইটেল আছে, তার মধ্যে একটা আছে তোমাদের কবিরাজ আছে, ঠিক আছে, মহারাজা ধীরাজ, এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট, তারপর হচ্ছে 220, সংবিধানের কততম ধারায় জরুরি অবস্থা কথা বলা হয়েছে? 350, 52, 60, 72। এটা কিন্তু প্রশ্ন দেওয়া উচিত ছিল হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, একটু স্পেসিফিক দিলে ভালো হতো। জাতীয় জরুরি অবস্থা বলো, ন্যাশনাল ইমার্জেন্সি। দেখো, জাতীয় জরুরি অবস্থা হচ্ছে অপশন নাম্বার বি, 352 নম্বর আর্টিকেলে। 352তে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি। 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন, স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল। 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এখনও পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা লেগেছে 3বার, 1962, 1971, 1975। আর রাষ্ট্রপতি শাসন কিন্তু প্রচুরবার হয়েছে। প্রথমে হচ্ছে পাঞ্জাবে হয়েছে, পাঞ্জাব, এটা আমি অনেকবার বলেছি। আর সবচেয়ে বেশি যদি বলে তাহলে হচ্ছে মণিপুর। আর আর্থিক জরুরি অবস্থা কিন্তু এখনও পর্যন্ত একবারও হয়নি। ওকে, এগুলি কিন্তু দেখে রাখো। তো এই ছিল আমার সম্পূর্ণ আলোচনা। আজকে আলোচনাটা খুব একটা বেশি বড় না, আমরা কিছু কিছু প্রশ্ন আগের থেকেও নিয়েছি যাতে আমাদের রিভিশনটা হতে থাকে। আর বাকি তোমরা কিন্তু আজকের ক্লাসের যে পিডিএফ সেটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেখানে জয়েন করে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা আমাদের ডিজিটাল নোটস, পেইড ডিজিটাল নোটস। যারা কিন্তু এগুলো পারচেস করতে চাও তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এগুলো মিসলেনিয়াস ক্লার্কশিপ, পিএসসি ক্লার্ক, WPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপরে তোমাদের WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, WBP, KP, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমরা টোটাল 9টা নোটস পাবে। কী কী? ইতিহাসের 3টে, পলিটি, তারপরে ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, বিজ্ঞান, ইকোনমি, স্ট্যাটিক, জিকে, প্রত্যেকটাই তোমরা পেয়ে যাবে। একদম টু দ্য পয়েন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড লেখা, মানে যতটা দরকার ততটাই করা রয়েছে। রিভিশনও খুবই ভালো করে দিতে পারবে। তো এগুলো নিয়ে ভালো করে কিন্তু পড়ো। পরিষ্কার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যেটা প্রশ্ন বললাম এই আমাদের আজকের ক্লাসে, তার উত্তর যে প্রথমে কমেন্ট করবে, আমি আবার বলছি, একজন কিন্তু 2-3টে কমেন্ট করবে না, তাহলে কিন্তু সে এমনি বাদ হয়ে যাবে। ঠিক আছে, একটাই কমেন্ট করবে, সঠিক কমেন্ট করবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বাকি কিন্তু আমি অলরেডি যারা প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করে প্রথমে সঠিক উত্তর দেয় তাকে কিন্তু অলরেডি আমি 5-6 জনকে অলরেডি দিয়ে ফেলেছি আমাদের ডিজিটাল নোটস। ঠিক আছে, আর বাকি যারা পারচেস করতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। একদম প্রাইস একদম অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে এমন প্রাইস রাখা হয়েছে। আর আমাদের আজকে 11টা ক্লাস হয়ে গেল। আর আমাদের মোটামুটি 9টা ক্লাস দিলেই আমাদের সম্পূর্ণ 400টা MCQ প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে। তো সেই 9টা ক্লাস আমরা পরবর্তী যে সপ্তাহ আছে নেক্সট উইকেই আমরা কমপ্লিট করে ফেলবো। তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়ার আমার প্ল্যান আছে, তো সেগুলো দেখছি কী করা যায়, আগে এই সিরিজটা শেষ করি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।